আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। চীন এবং রাশিয়া এই দুইটা দেশের ভিতরে একটা যুদ্ধের একটা মহড়া হয়ে গেল তাদের বিমান বাহিনীদের ভিতরে। এই যে যে মহড়াটা হয়ে গেছে, এটা বিশাল আকারের একটা মহড়া চীন সাগরে হয়ে গেল দর্শকবৃন্দ। এবং এই মহড়াটা দেখে জাপানও তারা পরপর একটা মহড়া চালাইলো। এবং জাপান যে মহড়াটা চালাইছে, জাপান একা চালায় নাই, তারাও আমেরিকানদেরকে সাথে নিয়ে এই আমেরিকার যে বোমারু বিমান B-52 বোমারু বিমান, এই বিমান নিয়ে তারা জাপানিদের সাথে মহড়া চালিয়েছে। অর্থাৎ একদিকে হলো চীন রাশিয়া দুই দেশ মহড়া চালিয়েছে তাদের বিমান বিমান বাহিনী দিয়া, এবং অন্যদিকে জাপান এবং আমেরিকা তারা মহড়া চালিয়েছে তাদের বিমান বাহিনী দিয়ে। এবং এই যে মহড়া চালানোর এটার পিছনে কিছু কারণ আছে। 1894 সাল থেকে 1895 সালে চীন এবং জাপানের ভিতরে একটা যুদ্ধ হয়, এবং তার পরবর্তীতে তৃতীয় আরেকটা যুদ্ধ হয় 1937 থেকে 1945 সাল। এর ভিতরে জাপান জাপান চীনের উপর আক্রমণ করেছিল। এবং জাপান যখন চীনের উপরে আক্রমণ করে, ওই সময় জাপানি সৈনিকরা চীনের নিরীহ মানুষদেরকে গুলি করে মারে, এবং অনেক মানুষ মারা যায়, নিরীহ মানুষ অনেক মারা যায়। শুধু তাই না, চীনের যে সৈনিক আছে সেই হাজার হাজার সৈনিক তখন জাপানিদের হাতে জীবন দেয়। এবং জাপানি সৈনিকরা ওই সময় চীনের বিশাল বিশাল এলাকা তারা দখল করে নেয়। এই যে যে চাইনিজদের যে পরাজয়ের যে গ্লানি, তারা যে পরাজয়টা ওই সময় মেনে নিয়েছে এবং পরাজয় হয়েছে, সেই পরাজয়ের গ্লানি চাইনিজরা এখনো পর্যন্ত ভুলতে পারে নাই। যার কারণে মাঝে মধ্যে চাইনিজরা সেই পরাজয়ের গ্লানিগুলি এখনো জাপানিদেরকে স্মরণ করাইয়া দেয়। আর জাপানিরা তখন ওই কথা মনে উঠলে জাপানিরা তখন একটু ভয়ও পেয়ে যায় যে আসলে আমরা তো অন্যায় করেছি। এবং চাইনিজ সরকার মাঝে মধ্যে বলে যে তোমাদের ক্ষমা চেতে হবে আমাদের এই মানে নিরহ মানুষগুলোর যে তোমরা গাছের সাথে বেঁধে বেঁধে মারছো এবং গুলি গুলি চালায় মারছো, এর জন্য তোমাদের ক্ষমা চেতে হবে। জাপানিরা বলে ওই যুদ্ধের পরে আমরা একাধিকবার ক্ষমা চেয়েছি, কিন্তু চাইনিজরা বলে যে না, তোমরা কোনো ক্ষমা চাও নাই, ইতিহাস সাক্ষী, জনগণ ভুলে নাই। এবং সরকারও মাঝে মধ্যে যখন সেটা স্মরণ করায় দেয়, তখন জাপানিরাও ভয় পেয়ে যায় যে চাইনিজ তো আর সেই 1937 সাল থেকে 1945 সালের যে চাইনিজ, সেই চাইনিজরা এখন নাই। চাইনিজরা এখন বিশাল শক্তিশালী হয়েছে, চাইনিজরা এখন পারমাণবিক শক্তিশালী হয়েছে। তবে জাপানিরাও পারমাণবিক শক্তিশালী একটি দেশ, জাপানও পারমাণবিক বোমা তাদের নেই, কিন্তু তারা পারমাণবিক বোমা বানানোর জন্য এমন ভাবে সরঞ্জাম তারা রেডি করে রাখছে যে তারা চাইলে 2 থেকে 2.5 দিনের ভিতরে একটা পারমাণবিক বোমা তারা তৈরি করে ফেলতে পারে। এভাবে তারা পারমাণবিক বোমা বানানোর জন্য সবকিছু রেডি করে রাখছে। এই জন্য সবাই সবাইকে ভয় পায়। দর্শকবৃন্দ, ওই যে জাপান আমেরিকানদেরকে সাথে রাখছে, কিন্তু যদি কখনো চীনেদের ভিতরে এবং জাপানের ভিতরে যুদ্ধ বেঁধে যায়, জাপান হয়তো মনে করতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে। দর্শকবৃন্দ, যুদ্ধ বেজে গেলে তখনই বোঝা যায় যে আসলে কে কার পাশে থাকে আর কে কার পাশের থেকে চলে যায়। যেরকম ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, ইউক্রেনের সাথে ন্যাটোভুক্ত সব দেশগুলি তার একটা সাপোর্টে ছিল, কিন্তু যখনই যুদ্ধ বেজে যায় তখন কোন দেশ কি ইউক্রেনকে সরাসরি কোনো সাপোর্ট দিয়েছে? দেয় নাই। সরাসরি যুদ্ধ সাপোর্ট না দেওয়ারও কিছু কারণ আছে, কারণ যুদ্ধটা অনেক বড় হয়ে যেত, এই জন্য তারা সাপোর্ট দেয় নাই। এবং ওই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরপর প্রত্যেকটা দেশ তারা অস্ত্র ভান্ডারও খুলে দিয়ে বসে আছে, যে অস্ত্র লাগে নাও, কিনা নাও, টাকা দিয়ে অস্ত্র কিনা নাও। কিন্তু সরাসরি কোনো দেশ কাউকে সাপোর্ট দেয় না। যেরকম ইরান ইরান কয়দিন আগে যে আপনার এই ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র ছাড়লো, কোন দেশ কি সরাসরি বলেছে যে আমি তোমার সাথে আছি? কেউ বলে না। এটা যুদ্ধ বেজে গেলে তখন বোঝা যায় যে কোন দেশ কোন দেশের সাথে থাকে আর পিছাইয়া যায়। কিন্তু তখন একটা জিনিস সামনে চলে আসে দর্শকবৃন্দ, সেটা হলো যার যত অস্ত্র আছে, পুরানো অস্ত্র, সেই অস্ত্রগুলি বিক্রি করার জন্য তাদের দোকানগুলি খুলে দিয়ে বসে থাকে। আসো, অস্ত্র নাও, অস্ত্র নিয়ে যুদ্ধ করো। দর্শকবৃন্দ, আমার এই খবরটা বা এই নিউজটা যদি একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়া পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম।